বাংলাদেশ ক্রিকেট দল অলরেডি আমেরিকা গেছে বিশ্বকাপ খেলতে। আসলে টিম দেখিনি, একদমই দেখেন না জানি না কারা কেমন অবস্থা আছে তাও জানি না, আমি দেখিনি খেলা। তবে কি টাইগারদের খেলা এখন আর টানে না মাশরাফি? বাংলাদেশ দলের ক্যাপ্টেন বলেন কদিন আগে সংবাদ সম্মেলনে, তার বক্তব্য দিয়ে আমি বলছি যে টি-20 ক্রিকেট এমন একটা ফরম্যাটের ক্রিকেট, এখানটায় যে কোনো কিছু হয়ে যেতে পারে। নোমান মোহাম্মদ, আমাদের নোমান ভাই আপনারা সবাই চেনেন, নট আউট নোমান তার প্ল্যাটফর্ম, তিনি প্রশ্ন করেছিলেন এই যে কোনো কিছুটা বাংলাদেশ কেন ঘটাতে পারে না। তখন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার গতকালকে ইউএস এর সাথে ম্যাচ হারার পর এবার নতুন করে দুশ্চিন্তার পাহাড় জন্ম দিয়েছে বাংলাদেশ ক্রিকেটে। দর্শক বন্ধুরা, যেখানে বাংলাদেশের এই ক্রিকেটের নতুন করে যেন আবারও শুরু করতে হচ্ছে, যেখানে বাংলাদেশ ক্রিকেট অনেক দূর এগিয়ে গিয়েছিল, মাশরাফি বিন মর্তুজার মতো ক্রিকেটারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে যেন কোনো পাত্তাই দিচ্ছে না। দর্শক বন্ধুরা, গত 2 দিন আগে মাশরাফি বিন মর্তুজা একটি ইন্টারভিউতে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান নিয়ে যেই কথাগুলো বলেছিলেন, সেই কথাগুলো বলার পর বাংলাদেশ ক্রিকেট ভক্তরা অনেক কথা বলেছিল মাশরাফি বিন মর্তুজাকে, কিন্তু আসলে সত্যটা এটাই যে বাংলাদেশ ক্রিকেট যে কোথায় দিয়ে যাচ্ছে বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো দর্শক বন্ধুরা, আপনার মাঝে বর্তমান এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে রিয়াজ ও তাজিম ভাই অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন এবং সেই সাথে মাশরাফি বিন মর্তুজা যেই সকল কথাগুলো বলেছিলেন আপনাদের মাঝে সেই সকল কথাগুলো তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল কথাগুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল কথাগুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আবেগের পুরো জীবনটাকে আসলে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেন, সেই তার আজকে দারুণ একটা এক্সপিরিয়েন্স পেয়েছে। একটা সময় বাংলাদেশ কানাডার সাথে ওয়ার্ল্ড কাপে গিয়ে হেরেছিল, এবার ওয়ার্ল্ড কাপের আগে প্রস্তুতিমূলক সিরিজে ইন্টারন্যাশনাল টি-20তে ইউএস এর কাছে বাংলাদেশ দল পরাজিত হয়েছে। বাংলাদেশ দলের ক্যাপ্টেন কদিন আগে সংবাদ সম্মেলনে দারুণ একটা কথা বলেছেন। ইনাদের সম্পর্কে আবার এখন কিছু বলা যায় না, আমি অনেক কিছু বললে এগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় যায় যে রিয়াসাদ আজিম তাদেরকে অ্যাটাক করে, তাদের মনোভাব নষ্ট করে দেয়, এবং এরপরে হচ্ছে আমাকে কিভাবে আমার অ্যাক্রেডিটেশন নাকি বাতিল করা হবে, এই আলোচনাটা ক্রিকেট বোর্ডে হয়, সিরিয়াসলি হয়, এবং সেটা যদি হয় আপনারা করেন, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, আপনারা সেটা করেন। সেই আলোচনার পরবর্তী সময় আমি করব। যে আলোচনায় আছি সেই আলোচনাটা করতে চাই যে বাংলাদেশ দলের ক্যাপ্টেন বলেন কদিন আগে সংবাদ সম্মেলনে, তার বক্তব্য দিয়ে আমি বলছি যে টি-20 ক্রিকেট এমন একটা ফরম্যাটের ক্রিকেট, এখানটায় যে কোনো কিছু হয়ে যেতে পারে। নোমান মোহাম্মদ, আমাদের নোমান ভাই আপনারা সবাই চেনেন, নট আউট নোমান তার প্ল্যাটফর্ম, তিনি প্রশ্ন করেছিলেন এই যে কোনো কিছুটা বাংলাদেশ কেন ঘটাতে পারে না। তখন অবশ্য কোনো উত্তর নেই, নিজেদের দোষ থাকার জন্য আজকেও যখন ম্যাচ শেষ হয়েছে সংবাদ সম্মেলনে আমরা দেখেছি যে বাংলাদেশ নাকি ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে যে খারাপ খেলেছে, প্রশ্নকর্তা যখন ক্যাপ্টেনকে জিজ্ঞেস করছিলেন তার উত্তরটা ছিল যে আসলে ভালো উইকেটে খেলা হয় নাই। বাংলাদেশ দল প্রিপারেশনের জন্য জিম্বাবুয়ের বিপক্ষে খেলছে, বাংলাদেশ দল প্রিপারেশনের জন্য ইউএস এর বিপক্ষে খেলছে, পরাজিত হচ্ছে, উইকেট খারাপ, ঘরের মাঠের উইকেটটাও খারাপ, এটা কি আসলে খুব বেশি যৌক্তিক কোনো কথা মনে হয়? এবং সে কারণে আমরা খুব একটা টেন্সড না। এই খারাপ উইকেটে যখন বাংলাদেশের ক্রিকেটাররা, ব্যাটার স্পেশালি, প্রপার রানটা করতে পারেন না, এবং খারাপ উইকেটে যখন তুলনামূলকভাবে স্বীকৃত খারাপ একটা দল, যেহেতু তারা এখন পর্যন্ত ক্রিকেট সার্কিটে, ওয়ার্ল্ড সার্কিটে বড় কিছু অ্যাচিভ করতে পারেন নাই, সেই ইউএসএ আমাদেরকে হারিয়ে দেয়, তখন তাহলে তারা কতটা আমাদের থেকে ভালো ক্রিকেট খেলছে। আমাদের ক্রিকেট বোর্ড, আমাদের ক্যাপ্টেন, আমাদের স্ট্রাকচার, আমাদের বোর্ডের অর্থ, আমাদের ক্রিকেট কাঠামো, সবকিছুর থেকে ইউএসএ কতটুকু পিছিয়ে সেটা শুধু তাদের ওই গ্রাউন্ডটা দেখলেই বোঝা যায়। বিশ্বকাপ শুরুর 1 মাস আগে যখন তাদের মোটামুটি নিউ ইয়র্কের ওই মাঠটা প্রস্তুত হয় এবং সেটা হচ্ছে একটা অস্থায়ী অবকাঠামো, তখন বোঝা যায় তারা কতটুকু পিছিয়ে। সেই পিছিয়ে পড়া ইউএস এর কাছে আমরা পরাজিত হই, আমাদেরকে এই লজ্জার অভিজ্ঞতাও অর্জন করতে হয়। একবার খেয়াল করে দেখুন যে আজকে সাকিব আল হাসান, আপনারা আমাকে গত 3-4 দিনে যে গালিগালাজ করেছেন, আজকে সাকিব আল হাসান থাকতে, রিশাদ থাকতে, আমি রিশাদের কথা আমি আলাদাভাবে এখন বলার দরকার নেই, সাকিব আল হাসান আছেন, আমি লাস্ট ওভার মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে করাবো? আমার মাথায় ঢুকে না। আমি জানি না যে সাকিব আল হাসান কোনো ইনজুরির মধ্যে ছিলেন কিনা, এরকম কোনো ইস্যুস ছিল কিনা, আমি জানি না, আবারও বলছি, এই মুহূর্তে এত দ্রুততম সময়ের মধ্যে সেটা জানা সম্ভব না। কিন্তু তিনি যদি ইনজুর্ড না থাকেন বা তিনি যদি ফিট থাকেন টু বল, লাস্ট ওভারটাকে আমি রিয়াদের দ্বারা করাবো, অথবা সাকিব আল হাসান ইনজুরি থাকলেন তারপরেও কি আমি শেষ ওভারে রিস্ক মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে নেব? শেষ কয়টা ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ বল করেছেন? আমি শেষ 4 ওভার, আমরা ডানহাতি বাঁহাতি কম্বিনেশন নিয়ে অনেক কথাবার্তা বলি না,
ওদের টিমে অনেক লেফটি ব্যাটার আছে দেখে আমি আর রাইটি বোলার দরকার, এই টাইপের তো আমরা বক্তব্য আলোচনাগুলো করি। আমার এইভাবে কথা বলার স্টাইলটাও এখন অনেকের পছন্দ না, সিরিয়াসলি বলছি। যাই হোক, এগুলো বিষয় নিয়ে আলোচনা হবে। তো যে বিষয়টা বলছিলাম যে অনেক লেফটি ব্যাটার আছে দেখে আমাদের অনেক রাইটি বোলার দরকার বা এরকম কিছু একটা, এরকম যুক্তি তো আমরা বিভিন্ন সময় দিই। কোরি অ্যান্ডারসন আর হার্মিদ দুজনই বাঁহাতি ব্যাটার, শেষ 4 ওভারে 3টা ওভার শান্ত করালেন আমার দুজন বাঁহাতি পেসার দিয়ে। আপনি যখন জানবেন যে আগ্রাসী ব্যাটাররা, ইউএস এর এই টিমটা তো হচ্ছে যে 15 সদস্যের দলের ইউএস এর নেটিভ বলতে অরিজিনালি যাদেরকে বোঝে কেউ না, ভারতেরই 8 জন রয়েছে, পাকিস্তানের 2 জন, সাউথ আফ্রিকার 2 জন, তাই না? এইভাবে ধার দূর করে হচ্ছে নিউজিল্যান্ডে 1 জন, তারা দলটা বানিয়েছে। সো আমি যখন জানবো যে ওই দলে অন্তত ফিনিশিং টাচ দেওয়ার জন্য শেষের দিকে কোরি অ্যান্ডারসন আর হার্মিদের মতো লেফটি ব্যাটাররা রয়েছে, ঠিক তখন আমি মুস্তাফ শরীফুলকে তাদেরকে মোকাবেলা করার জন্য 2 জন বাঁহাতি পেসারকে রেখে দিব। 17 এবং 19তম ওভারে, 17 ওভারের শেষ 2 বলে মুস্তাফ 6 খেলেন, হার্মিদ মারলো। 19তম ওভারে শেষ ওভারের আগের বলে 6 খেলেন এবং 15 রান দিলেন মুস্তাফিজুর রহমান। আমার প্ল্যানটা কি? আমি সাকিবকে রেখে দিচ্ছি, আমি রিশাদকে রেখে দিচ্ছি, আমি টাইট বোলিং এর জন্য আসলে সবচেয়ে বেশি যে বিখ্যাত বাংলাদেশ ক্রিকেট দল অলরেডি আমেরিকা গেছে বিশ্বকাপ খেলতে। আসলে টিম দেখিনি, একদমই দেখেন না, জানি না কারা আছে। কেমন অবস্থা আছে তাও জানি না, আমি দেখিনি খেলা। তবে কি টাইগারদের খেলা এখন আর টানে না মাশরাফিকে? জিম্বাবুয়ের বিপক্ষে জেতা সিরিজের একটা ম্যাচও নাকি দেখেননি। এক সময়কার ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক জানেনই না বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে কে কে আছেন। তবে বাংলার গ্রুপের প্রতিপক্ষ দলগুলোর নাম শুনে শান্তদেরই আপার হ্যান্ডে রাখলেন নরেল 2 এর এমপি মাশরাফি বিন মুর্তজা। দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার সাথে তো জেতা উচিত। দক্ষিণ আফ্রিকার সাথে তো সিরিজ জিতে এসেছে একবার, যদিও ওয়ানডে। এখন দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার সাথে মনে হয় যে কোনো একটা জিততেই হবে। আশা করি ইনশাল্লাহ ভালো করবে একটা। এখন ওদের সাথেও যদি আপনি হারার চিন্তা করেন তাহলে তো কঠিন হবে কাজটা। অবশ্যই আমি চিন্তা করছি এই 2টার একটা থেকে জিতে ওগুলোকে হারিয়ে, আর ওয়াই নট যে দক্ষিণ আফ্রিকা 2টাকেই চিন্তা করা যায় হারাইতে পারবে না। আমি অবশ্যই চাইবো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক, বাট রিয়েলিস্টিকলি ভাবতে হবে কেমন খেলছে ওখানে, উইকেট কেমন, কন্ডিশন কেমন, দল কেমন ফর্মে আছে, প্লেয়াররা কেমন খেলছে, সব কিছু মিলে হয়তো বা প্রথম রাউন্ড পার করে তারপর মানে সুপার 8 হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন আসলে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট একেবারে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদেরকে কোনো মূল্যায়ন দিচ্ছে না। মাশরাফি বিন মুর্তজার মতো এমন একজন অভিজ্ঞ ক্যাপ্টেনকে তারা দ্বারের কাছেই আসতে দিচ্ছে না। কিন্তু বাংলাদেশের বর্তমান ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত একেবারে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে। দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে রিয়াজত আজিম ভাইয়ের এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।